এক হাতে ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি ভাষণ, অন্য হাতে হাজার কোটি টাকার রহস্যময় ব্যবসায়িক সাম্রাজ্য। যে মানুষটি গতকাল জুলাই বিপ্লবের সেনাপতি সেজে ভাষণ দিচ্ছিলেন, সেই মানুষটির রাজনৈতিক অস্তিত্বই কি আজ এক বড়সড় ইলিউশন বা মোহমায়া? আজ উন্মোচিত হবে এমন এক সত্য যা তার জৌলসপূর্ণ ইমেজের পেছনের অন্ধকার গলিপথকে স্পষ্ট করে দেবে। আপনি কি প্রস্তুত এক ভয়ঙ্কর রাজনৈতিক ভেলকিবাজের সাক্ষী হতে? বাংলাদেশের জাতীয় সংসদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই দীর্ঘ যাত্রাপথ যতটা না আদর্শিক, তার চেয়ে বেশি কৌশলগত। আন্দালিব রহমান পার্থ যখন বলেন উই হ্যাড আ কোয়াজাই কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তখন তার সেই মার্জিত শব্দ চয়নের নিচে চাপা পড়ে যায় এক রূঢ় সত্য। তিনি সংবিধানের দোহাই দিচ্ছেন, জুলাই বিপ্লবের চেতনা নিয়ে দরদ দেখাচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো তার নিজের রাজনৈতিক অবস্থানটা আসলে কোথায়? তিনি কি বিএনপির ভাড়াটে বক্তা, নাকি বিজেপির বিলুপ্তপ্রায় অস্তিত্বের রক্ষক? অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিজেপি বা বাংলাদেশ জাতীয় পার্টি নামে যে দলটি তিনি পরিচালনা করছেন, রাজপথে বা সাংগঠনিকভাবে তার কোনো অস্তিত্বই এখন আর অবশিষ্ট নেই। খাতা কলমে দল থাকলেও বাস্তবে এটি এখন একটি ব্যক্তিকেন্দ্রিক ক্লাবে পরিণত হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন খোদ তার দলের মহাসচিব। আজ থেকে মাস দুয়েক আগে এক একান্ত আলাপচারিতায় তিনি যে তথ্য ফাঁস করেছেন তা শুনলে যে কেউ শিউরে উঠবেন। সেই অডিও ও ভিডিও রেকর্ডের তথ্য অনুযায়ী পার্থের বাবা নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর রাজনৈতিক সমীকরণে পার্থকে চেয়ারম্যান বানানো হয়েছিল মূলত তার বাবার প্রতি সম্মান দেখিয়ে। কিন্তু বর্তমানে পার্থের চারপাশ ঘিরে রেখেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের প্রেতাত্মারা। মহাসচিবের অভিযোগ, পার্থ ভাই নাকি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দলের পুরনো ও ত্যাগী নেতাদের ধার ধারেন না। তার রাজনীতি এখন ড্রয়িং রুম কেন্দ্রিক, যেখানে তার আত্মীয়তার বন্ধন আর ব্যবসায়িক স্বার্থই শেষ কথা। ব্যারিস্টার পার্থের পারিবারিক পরিচয় নিয়ে এখন নতুন করে কাটাছেঁড়া চলছে। যদিও তাকে অনেকে হেসে হাসিনার জামাই বলে সম্বোধন করছেন, তবে তথ্যের গভীরে গেলে দেখা যায় তিনি শেখ হাসিনার সরাসরি জামাতা নন। তবে তার পারিবারিক শিকড় পতিত আওয়ামী লীগের গভীরে প্রথিত। তিনি শেখ ফজলুল করিম সেলিমের ভাতিজির স্বামী এবং শেখ হেলালের জামাতা। মানুষ আজ প্রশ্ন তুলেছে, তাহলে কি রক্তের টান বা পারিবারিক আভিজাত্যই তাকে পুনরায় সেই পুরনো স্বৈরাচারী দম্ভের দিকে ঠেলে দিচ্ছে? অতীতের পার্থ আর বর্তমানের পার্থের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখছেন বিশ্লেষকরা। একসময় তিনি আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে সংসদে ঝড় তুলতেন, যা তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছিল। কিন্তু আজ যখন তিনি নিজেই ক্ষমতার অংশীদার, তখন তার আচরণে যেন সেই মিনি স্বৈরাচার ফুটে উঠছে। রাজনীতির মঞ্চে যারা আদর্শের বুলি আওড়ান, পর্দার আড়ালে তাদের আসল চেহারাটা ঠিক কেমন? এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা এমন এক অডিও ফাঁস করব, যেখানে শোনা যাবে পার্থ সাহেবের নিজ দলের নেতারাই তাকে নিয়ে কি ভাবছেন। দেশের রাজনীতির এই গূঢ় রহস্যগুলো সবার আগে জানতে এখনই নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বিরুদ্ধে যখন জুলাই সনদের বিরুদ্ধে আঙুল তোলার অভিযোগ উঠেছে, ঠিক তখনই বাইরে থেকে ধেয়ে এলো এক ভয়ঙ্কর তথ্যের বোমা। এই বোমাটি ফাটিয়েছেন অন্য কেউ নন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা ফায়েজ তাইয়েব আহমেদ। তার দেয়া তথ্যগুলো যদি সত্য হয়, তবে তা কেবল একজন রাজনীতিকের নৈতিক পতন নয়, বরং পুরো সিস্টেমের ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ফায়েজ তাইয়েব আহমেদের দাবি অনুযায়ী মহাখালীর টিএনটি কলোনির বিপুল পরিমাণ সরকারি জমি বছরের পর বছর ধরে বেদখল হয়ে আছে, যেখানে অবৈধ বস্তি আর স্থাপনা তুলে চলছে রমরমা ভাড়া বাণিজ্য। আর এই দখলদারিত্বের বিষবৃক্ষ করাইল বস্তি পর্যন্ত বিস্তৃত। যখন এই অবৈধ সাম্রাজ্য উচ্ছেদ করতে যাওয়া হয়েছে, তখনই নাকি বাধা হয়ে দাঁড়িয়েছেন ব্যারিস্টার পার্থের অনুসারীরা। অভিযোগটি আরও গভীরে যায়। সাবেক বিটিসিএল এমডি থেকে শুরু করে একাধিক সরকারি কর্মকর্তাকে নাকি সরাসরি হুমকি বা বারণ করা হয়েছিল পার্থের পক্ষ থেকে। তখন তিনি ঢাকা 17 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। কর্মকর্তাদের ভাষ্যমতে কলোনির ঘর ভাড়া থেকে শুরু করে মাদক অস্ত্র ব্যবসার যে কালো সিন্ডিকেট সেখানে সক্রিয়, তার সুতাগুলো গিয়ে ঠেকেছে রাজনৈতিক প্রভাবশালীদের হাতে। এমনকি পতিত আওয়ামী লীগের উচ্ছিষ্ট সিবিএ নেতাদের সাথেও এই সিন্ডিকেটের যোগসাজশ পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় হলো, যখন এই উচ্ছেদ অভিযানগুলো সচল রাখা হয়েছিল, তখন সরকারি কর্মকর্তারা প্রাণের ভয়ে তটস্থ থাকতেন। মাঠ দখল থেকে শুরু করে অবৈধ বাউন্ডারি নির্মাণ, সবখানেই কি তবে পার্থ সাহেবের ছায়া ছিল? প্রশ্ন উঠছে, একজন শিক্ষিত ব্যারিস্টার এবং তরুণদের আইডল হিসেবে পরিচিত নেতা কি তবে জনস্বার্থের চেয়ে নিজের ভোট ব্যাংক আর সিন্ডিকেট টিকিয়ে রাখতেই বেশি আগ্রহী ছিলেন?
ফাইজ আহমেদ স্পষ্টভাবেই বলেছেন, মুখোশ খুলে গেল পার্থ সাহেব। 5 আগস্টের ঠিক আগ মুহূর্তে আন্তালিব রহমান পার্থের আটক হওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন এক রহস্য। একে কি আসলেই গ্রেপ্তার বলা যায়, নাকি এটি ছিল একটি পরিকল্পিত সেফ প্যাসেজ? রাজনৈতিক বিশ্লেষকরা একে তুলনা করছেন 1971 সালে শেখ মুজিবুর রহমানের ধরা দেওয়ার গল্পের সাথে। অভিযোগ আছে, হারুনুর রশিদের মতো কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তিনি নিজেই নিজেকে উদ্ধার করার ব্যবস্থা করেছিলেন, যাতে হাসিনার পতনের পর তাকে কেউ আওয়ামী দোসর হিসেবে অভিযুক্ত করতে না পারে। তার দলের মহাসচিবের ভাষ্যমতে, পার্থ সাহেব প্রকাশ্যে আওয়ামী লীগের সমালোচনা করলেও ভেতর দিয়ে তিনি আত্মীয়তারই দোহাই দিয়ে তাদের সাথে গভীর সখ্য বজায় রাখেন। বিগত 15 বছরের শাসন আমলে যখন অনেক বিরোধী দলীয় নেতাকে রাজপথে রক্ত দিতে হয়েছে, জেলে ঢুকতে হয়েছে, তখন পার্থ সাহেবের ব্যবসায়িক সাম্রাজ্য কিভাবে অক্ষত ছিল? অনুসন্ধানী নজরে ধরা পড়ে এক অদ্ভুত সমীকরণ। একদিকে তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আত্মীয় এবং ব্যবসায়িক অংশীদার, অন্যদিকে টকশোতে তিনি বড় বড় বুলি আওড়ানো বিরোধী নেতা। তথ্যাভিযান বলছে, পার্থ সাহেবের পারিবারিক সম্পর্ক সরাসরি শেখ হাসিনার নিকটাত্মীয়দের সাথে। রাজনৈতিক মঞ্চে তিনি যতই গর্জন করুন না কেন, পর্দার আড়ালেই আত্মীয়তার সেতুবন্ধন কখনোই বিচ্ছিন্ন হয়নি। তার দলের মহাসচিবের সেই বিস্ফোরক রেকর্ড থেকে জানা যায়, পার্থ নিজেই স্বীকার করেছেন আওয়ামী লীগকে গালিগালাজ করা তার রাজনৈতিক কৌশল মাত্র। কারণ গালি না দিলে তার জনসমর্থন থাকবে না, কিন্তু ব্যক্তিগত ব্যবসায়িক স্তরে তিনি এখনো সেই পুরনো সিস্টেমের সুবিধাভোগী। বিজেপি বা বাংলাদেশ জাতীয় পার্টি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে দলটির নিজস্ব কোনো ভবিষ্যৎ নেই। এটি এখন মূলত একটি প্রক্সি দল হিসেবে ব্যবহৃত হচ্ছে। গুঞ্জন আছে, বিএনপিতে নিজের জায়গা সুসংহত করতে এবং তারেক রহমানের নেক নজর পেতে তিনি এখন অতি বিএনপি সাজার চেষ্টা করছেন। সংসদে জামায়াতে ইসলামের ওপর তার আক্রমণাত্মক মেজাজ কি কেবলই আদর্শিক, নাকি এটি তারেক রহমানের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর এক সুপরিকল্পিত তেলবাজি? পার্থ সাহেব যখন বলেন সংবিধান ছুঁড়ে ফেলা যাবে না, তখন তিনি মূলত কোন সংবিধানের কথা বলছেন? সেই সংবিধান যা শেখ মুজিব ভারত থেকে এনেছিলেন, নাকি সেই সংবিধান যা বিগত 15 বছরে শেখ হাসিনা নিজের ক্ষমতার গদি পাকাপোক্ত করতে বারবার কাটাছেঁড়া করেছেন? 2026-এর নির্বাচনের আগে থেকেই তার প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করলে দেখা যায় তিনি অত্যন্ত সুকৌশলে নিজেকে তারেক রহমানের একজন বিশ্বস্ত বিকল্প বা প্রক্সি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। ভোলা এক আসনে যখন তিনি নির্বাচনী বৈতরণী পার হচ্ছিলেন, তখন তার মুখে তারেক রহমান নামটি ছিল তসবির মতো। গণভোট এবং জুলাই সনদ নিয়ে পার্থ সাহেবের অবস্থান এখন সবচেয়ে বড় বিতর্কের বিষয়। যখন দেশের ছাত্র জনতা এবং জামায়াত ইসলামের মতো শক্তিগুলো একটি আমূল সাংবিধানিক পরিবর্তনের কথা বলছে, তখন পার্থ সাহেব কেন পুরনো ধাঁচকে আঁকড়ে ধরতে চাইছেন? বিএনপি সালাউদ্দিন আহমেদ যখন শিলং থেকে ফিরে এসে সাংবিধানিক শূন্যতার দোহাই দিচ্ছেন, পার্থ সাহেব তখন সংসদে দাঁড়িয়ে সেই একই সুর মেলাচ্ছেন। এটি কি স্রেফ কাকতালীয়, নাকি পর্দার আড়ালে কোনো গোপন সমঝোতা হয়ে গেছে যে হাসিনা মুক্ত বাংলাদেশেও হাসিনার সংবিধান বহাল থাকবে? জুলাই বিপ্লবের মূল দাবি ছিল রাষ্ট্র সংস্কার, কিন্তু পার্থ সাহেব এখন সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে আসলে সেই পুরনো জঞ্জালকেই রক্ষা করতে চাইছেন। জুলাই বিপ্লবে ছাত্র জনতার রক্ত যখন পিচঢালা রাজপথে বইছিল, তখন পার্থ সাহেবের সেফ প্যাসেজ খোঁজা আর ডিবির হারুন সাহেবের সাথে সেই ফোনালাপ সবই আজ জনমনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনার কি মনে হয় পার্থ সাহেব কি ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কোনো সমঝোতা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।